মধ্যপ্রাচ্যের যে সিজফায়ার চলতেছে সেটা আসলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই সিজফায়ার কার্যকর হবে না। আসলেই তাই হবে না। কারণ যে আলোচনাটা শুরু হয়েছিল সেই আলোচনাটা আসলে 21 ঘন্টা টানা চলার পরে ব্যর্থতা রূপ নিচ্ছে, এবং জেডি ভ্যান্স বলছে যে হ্যাঁ, আলোচনা হয়েছে, এটা সুখবর, কিন্তু দুঃসংবাদ হচ্ছে যে কোনো ধরনের ডিল হইল না। এটা বলে কিন্তু মাত্র 7 মিনিটের একটা প্রেস কনফারেন্স করে বের হয়ে গেছে জেডি ভান্স, এবং পাকিস্তান থেকে আমেরিকার উদ্দেশ্যে তারা রওনা দিয়ে দিচ্ছে, এবং ইরানের ডেলিগেটসও কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে সম্ভবত। দেখেন, আমেরিকা আসলে কি চায়? আমেরিকা হচ্ছে সব কিছু চায়, কিন্তু বিনিময়ে কিছুই দিতে রাজি না ইরানকে। মানে তাদের কথা হচ্ছে সব, এই যে 10টা ইরান শর্ত দিছিল, এরা কত মিথ্যাবাদী আমেরিকা দেখেন। তারা বলতেছে হ্যাঁ, এই 10টা নিয়ে আলোচনা করতে আসতেছি, আমরা আলোচনায় বসতেছি, অথচ এসে তারা শুধু তাদের দাবি এবং ইরানের যেসব দাবি সেসব দাবি নিয়ে কোনো কথা হয়নি আহামরি। যতটুক নিউজ মিডিয়াতে আসতেছে সেই বেসিসে বলতেছি। চাচ্ছে কি? চাচ্ছে হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্ট একদম লিখিত দিতে হবে যে এটা এটা করা যাবে না। চাচ্ছে কি? নিউক্লিয়ার কোনো ফ্যাসিলিটিস রাখা যাবে না, বা এই বিষয়ে কোনো কাজ করা যাবে না। মিসাইলের রেঞ্জ 1000-এর নিচে নামায় নিয়ে আসতে হবে। মানে সব কিছুই তাদেরকে দিতে হবে। আর বিনিময়ে ইরান যেসব চাচ্ছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা চলবে। এমনকি ইরানের একটা প্রাথমিক শর্ত ছিল 2টা, সেটা হচ্ছে আমাদের যেসব টাকা বিভিন্ন দেশে আটকায় রাখা হয়েছে সেই টাকাগুলো রিলিজ দেওয়া হোক। বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে কাছে কিন্তু ইরান রিসেন্টলি $6 বিলিয়ন পাবে। এইটা ফ্রিজ করে রাখছে, এটা ছাড়তে কিন্তু দক্ষিণ কোরিয়াও রাজি। কিন্তু আমেরিকা বলতেছে না, এগুলো নিয়ে পরে আলোচনা হইতে পারে, কিন্তু এখন এগুলা জিনিস মেনে নিতে হবে। মানে মামার বাড়ির আবদার, সব দেশের সাথেই আমেরিকা এই কাজটা করে। তো কার্যত এই আলোচনা হবে না, মানে ভালো দিকে যাবে না। মূলত এই আলোচনাটা আসলে আমেরিকা যে এই যে 39 দিনে প্রচুর মাইর খেয়েছে। হ্যাঁ, ইরানের অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাইছে, ইরানের সুপ্রিম লিডার সহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা মেরে ফেলতে পারছে, এবং বেশ কিছু শিশুকেও মারতে পারছে, নারীকে মারতে পারছে, কিন্তু ইরানের মনোবলটা ভাঙতে পারে নাই, এবং ইরান যে প্রতি উত্তর দিচ্ছে সেটাও থামাইতে পারেনি। সেজন্য তারা আবার নতুন করে যুদ্ধটাকে সাজানোর জন্যই মূলত মনে হয় সম্ভবত এই সিজফায়ারটা করছিল। এখন এটা স্পষ্ট হচ্ছে। দেখেন, এই আলোচনার আগে, শুরু হওয়ার আগে ইরানের যে 10টা শর্ত ছিল তার মধ্যে একটা শর্ত কিন্তু বারবার বলছিল যে লেবাননে হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের। এই সিজফায়ারটা লেবাননেও কার্যকর হতে হবে। নেতানিয়াহু কিন্তু এটা শুনে নাই, 2 পয়সার পাত্তা দেয়নি। আমেরিকা কিন্তু এইটাতে রাজি হয়েছিল যে ঠিক আছে, সিজফায়ার চলাকালীন লেবাননে হামলা হবে না, এবং তখনই কিন্তু সেদিনই 300 মানুষকে হত্যা করছে একদম আবাসস্থলগুলোতে, আবাসিক এলাকাতে বোম ফেলছে লেবাননের এই ইসরায়েল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে গতকালকে যখন আলোচনা চলতেছিল, আলোচনা চলাকালীন অবস্থাতেও জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান থেকে এটা নিয়ে অনেক আলোচনা হয় যে ফসফরাস বোমা ফেলানো যাবে না, কারণ এটা শুধুমাত্র গণহত্যা চালানোর জন্য এই বোমাটা ফেলানো হয়। মানে এত হিট জেনারেট করে এবং চারোদিকে আগুন লেগে যায়, সাধারণ মানুষের চরম মানে ক্ষতি হয়। এই ফসফরাস বোমা গতকালকে, এই নিষিদ্ধ বোমাটা গতকালকে আবার লেবাননে ফেলছে হচ্ছে ইসরায়েল। এটা নিয়ে কিন্তু আমেরিকার কোনো কথা নাই। ইরান কিন্তু এই আলোচনায় আসার সময় বলছিল যে আমরা জিরো অ্যাকসেপ্টেন্স নিয়ে যাচ্ছি, মানে এক্সপেকটেশন নিয়ে 0%, মানে আমেরিকার কাছে আমাদের কোনো আশাই নেই। তবু যেহেতু সবাই বলতেছে আলোচনা যাইতে, তাহলে আলোচনা যাচ্ছি, কিন্তু ইরান কিন্তু কোনো আশা নিয়ে আসেনি। ইরানের ব্যাপারটা একটু সবসময় মাথা রাখবেন, সেটা হচ্ছে ইরানের যে শিয়া সম্প্রদায়ের দেশ, এর সাথে সুন্নিদের কিন্তু একটা বড় পার্থক্য আছে, হচ্ছে আদর্শিক। কীরকম আদর্শিক? সেটা হচ্ছে শিয়ারা মরবে তবু আদর্শ বিক্রি করবে না। শিয়ারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, কিন্তু তাদের আদর্শের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করবে না, এবং করেও নেই। ইরানে যখন শিয়া সম্প্রদায় ক্ষমতায় আসছে, এই আয়তুল্লাহ খামিনি বা ইসলামিক গ্রুপ, সেই 1979 সালে তখন থেকে আইসোলেটেড করে রাখছে এই দেশটাকে, কোনো দেশের সাথে কোনো ধরনের বাণিজ্য করতে দেয় নাই, কিন্তু তবুও ইরান কিন্তু আপোষ করেনি। ইরান আপোষ করবে না।
মধ্যপ্রাচ্যের যেসব সুন্নি দেশ আছে এবং তাদের যে হত্যাকর্তারা আছে, যে রাজ পরিবারগুলো আছে, এরা সবসময় কম্প্রোমাইজ। এদেরকে কয়েকটা যদি সুন্দর সুন্দর মেয়ে দেওয়া যায়, মেয়ে দিয়ে কোনো আইল্যান্ডে সময় কাটাইতে দেওয়া যায়, এদেরকে যদি দামি গাড়ি টাড়ি এগুলোর ব্যবস্থা করা যায় এবং এদেরকে যদি ক্ষমতায় রাখা যায়, তা এরা যে কারোর সাথে বেইমানি করতে পারে। ইরানে কিন্তু এরকম না। ইরানের যা এই খামেনি বা সুপ্রিম লিডার বা তার পরিবারের জীবনমান দেখবেন, তাদের প্রেসিডেন্ট, তাদের পররাষ্ট্রমন্ত্রী, এদের জীবনমান দেখবেন, এরা খুব সাদামাটা জীবনযাপন করে। এদের কোনো লোভ নাই, দেখবেন রাস্তার মধ্যে একা একা হাঁটতেছে, এরকম অনেক ভিডিও পাবেন। তো এদেরকে আসলে কখনো কন্ট্রোল করা যায় না, কারণ এরা ত্যাগ স্বীকার করতে রাজি, কিন্তু নিজের মেরুদণ্ডটা কারো কাছে বন্ধক দিতে রাজি না। দেখেন আমেরিকার কীরকম ফাইজলামো। এই যে আলোচনা চলতেছে, এই আলোচনার সময় তারা তো ইয়েমেনে যে ইসরায়েল হামলা চালাচ্ছে সেটাও বন্ধ করে নাই, প্লাস হরমুজ প্রণালীর কাছাকাছি এই আলোচনার সুযোগে একটা ডেস্ট্রয়ার পাঠাই দিচ্ছে। কেন ডেস্ট্রয়ার পাঠাইছে? যে আমরা যে ইরানের আইআরজিসি যে সি মাইনগুলো স্টেট অফ হরমুজের ফেলাইছে, সেগুলো আমরা রিকভার করব। ইরান কিন্তু শেয়ানা। ইরানে আপনাদেরকে আমি বারবার বলি, ইরান কিন্তু এক ওয়ার্ল্ডের প্রথম সারির শিক্ষিত দেশদের মধ্যে একটা দেশ, এবং সেই শিক্ষা কিন্তু উচ্চ শিক্ষার, হস্তকর জাতীয় না। ইরান বলতেছে কি যে স্টেট অফ হরমুজে আমরা সিমাইন ফেলছি, কিন্তু ওইগুলো আসলে হারায় গেছে, কোথায় বা আছে। এটা ইরান একটা চালাকি করতেছে। বেসিক্যালি এই আধুনিক যুগে সিমাইনের প্রত্যেকটাতেই ট্র্যাকার আছে এবং এই ট্র্যাকারের খোঁজ ইরানের কাছে আছে। কিন্তু এখনই যদি এটা হরমুজে সব সিমাইন তুলে ফেলে, তাহলে এখন যে লিভারেজ আছে, ইরান যে একটু আগায় আছে, পুরো বিশ্ব অর্থনীতির গলা চিপে ধরতে পারছে, এই এত বড় কি পয়েন্টটা ইরান ছাড়বে না। এই ডেস্ট্রয়ারকে কিন্তু যখন রেঞ্জের কাছাকাছি চলে আসছে আইআরজিসি কিন্তু ধমক দিছে যে আর একটু আগাইলে আমরা কিন্তু ফায়ার করব। পরে কিন্তু এই ডেস্ট্রয়ার সরে যাইতে হয়েছে। দেখেন সামান্য 6 বিলিয়ন পাওনা টাকা, সাউথ এই দক্ষিণ কোরিয়াতে যে $6 বিলিয়ন পাবে, বেসিক্যালি এই মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলো দেশের কাছে কিন্তু ইরান টাকা পাবে, এবং এই টাকার পরিমাণ কিন্তু $150 বিলিয়ন মতন। তার মধ্যে ইরান চাইছিল যে সর্বশেষ যে দক্ষিণ কোরিয়ার কাছে 6 বিলিয়ন পাই, সেটা অন্ততপক্ষে দেওয়া হোক, যেহেতু আমাদের উপর অনেক আমাদের ধ্বংসযজ্ঞ চলছে, ওষুধপত্র দরকার, চিকিৎসা দরকার, ব্যবস্থা করা দরকার ইমার্জেন্সি। এটাও আমেরিকা ছাড়বে না। আমেরিকা এগুলো বলতেছে পরে আলোচনা করা হবে। তাহলে কিভাবে হবে? আর দেখেন এর মধ্যে পাকিস্তান আর একটা কাজ করছে। এই আলোচনা চলাকালীন অবস্থায় সৌদি আরবে 13,000 সৈন্য পাঠাইছে এবং যথেষ্ট সংখ্যক যুদ্ধ বিমান পাঠাইছে, সাথে এয়ার ডিফেন্স সিস্টেমও পাকিস্তান থেকে পাঠিয়ে দিছে হচ্ছে সৌদি আরবে। যদিও সৌদি আরবের সাথে একটা ডিফেন্স চুক্তি আছে পাকিস্তানের, যে সৌদি আরবের উপর কোনো হামলা হলে সেটা পাকিস্তানের উপর হামলা হিসেবে বিবেচনা হবে, এবং সৌদি আরব তার নিজের সার্বভৌমত্বর জন্য পাকিস্তানের হেল্প চাইতে পারে, এবং পাকিস্তানও হয়তো দিতে বাধ্য, কারণ পাকিস্তান তো আসলে এই সৌদি আরব আমেরিকা এদের ভিক্ষা দিয়েই চলে, এদেরকে অস্বীকারও করতে পারবে না। তবে এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমেরিকা বা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলা এবং ইসরায়েল নিজেদেরকে যেমন এই সিজফায়ারের মাঝখানে গুছানো শুরু করছে, ইরানও কিন্তু বসে নেই। অলরেডি অনেকগুলা নিউজ মিডিয়াতে আসতেছে এবং নির্ভরযোগ্য যেগুলো সংবাদ মাধ্যম সেখানে আসতেছে, চীন এর মধ্যে যথেষ্ট পরিমাণে ম্যানপ্যাড মিসাইল, যেটা সারফেস টু এয়ার আছে, হিট সিকার মিসাইল, সেগুলো পাঠাইছে হচ্ছে ইরানে, এবং বলা হচ্ছে যে চীন আবার তাদের HQ-9B যে বা HQ-19B এই এয়ার ডিফেন্স সিস্টেম নতুন করে আবার পাঠাচ্ছে হচ্ছে ইরানে। যদিও ট্রাম্প এটার জন্য ধমক দিচ্ছে চীনকে, যে এটার জন্য চীনকে অনেক বড় মূল্য দিতে হবে যদি আসলেই অস্ত্র পাঠায়। চীন এগুলো মনে করেন গণে না, আমেরিকা গণে না, চীনের ওই অবস্থান নাই, চীন অনেক আগায় গেছে। আবার আরেকটা কিন্তু মূল পয়েন্ট দেখেন, সেটা হচ্ছে হঠাৎ এই যে সিজফায়ারের মিটিং চলতেছে, এই সময়ে কিন্তু উত্তর কোরিয়াতে কোনো শিডিউল ছাড়াই হঠাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট বিষয়, যে চীনের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ উত্তর কোরিয়ায় গেল কেন? কারণ হচ্ছে উত্তর কোরিয়ার সাথে কিন্তু ইরানের মিসাইল বিষয়ক টেকনোলজি হস্তান্তর করা আছে, এবং
মিসাইল সহযোগিতা কিন্তু উত্তর কোরিয়া সরাসরিভাবে ইরানকে দেয়। তাহলে সম্ভবত উত্তর কোরিয়া থেকেও পর্যাপ্ত পরিমাণে মিসাইল পাঠানো হচ্ছে ইরানে, মানে ইরানও কিন্তু তৈরি হচ্ছে বড় যুদ্ধ করার জন্য। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে 21 ঘন্টার আলোচনা, এখানে ইরানও কিন্তু মানে ছাড় হুট করে দিতে পারবে না। তাদের যে 9.5 কোটি জনগণ, তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ, এবং তাদের কথা হচ্ছে আমরা এর শেষ দেখে ছাড়ব। এই যুগের পর যুগ কোনো কারণ ছাড়া আমাদের নেতাদেরকে হত্যা করা হয়, আমাদের সাধারণ মানুষকে হত্যা করা হয়, যখন ইচ্ছা ইসরায়েল হামলা চালায়, যখন ইচ্ছা আমেরিকা হামলা চালায়। এটার একটা শেষ দেখতে চায় ইরানের জনগণও। এখন ইরানের যারা ডেলিগেটসরা আসছিল, যে দুইজন স্পিকার গালিবাফ এবং আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু চাইলেও ছাড় দিতে পারবে না। ছাড় দিতে পারলে নিজেদের দেশে ফেরত যেতে পারবে না, কারণ সাধারণ মানুষ আমেরিকা এবং ইসরায়েলের উপর মারাত্মক খেপা। তাদের শিশু হারাইছে, তাদের মা বোনকে হারাইছে, তাদের অসহায় মানুষকে হারাইছে, এবং তাদের এই তিলে তিলে গড়া, ইরান কিন্তু খুব কষ্ট করে তিলে তিলে গড়া তাদের যে অবকাঠামো, সেই অবকাঠামোর প্রায় 40-50% ধ্বংস করা হয়েছে। অতএব ইরানের সাধারণ জনগণও কিন্তু এই যুদ্ধ এখন পিছু হাঁটতে রাজি না, যে বাঁচবো নাহলে মরবো। ওই যে প্রথমে বললাম, শিয়াদের মেরুদণ্ড কিন্তু খুব শক্ত। ওরা আদর্শিকভাবে ওদেরকে কোনো লোভ দেখায় বা ভয় দেখায় সরাইতে পারবেন না। সেই হাসান হোসেনের কারবালার যদি আপনারা ইতিহাস পড়েন, তখন থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত, সেটা হচ্ছে শিয়ারা আপোষ করে না। ন্যায্য অধিকারের জন্য জীবন দিবে, তবু আপোষ করে না। তাছাড়া চীন এবং রাশিয়ার সাথেও আলোচনা না করে আমেরিকাকে কোনো ছাড় ইরান দিবে না। এই যুদ্ধে কিন্তু শুধু ইরানের ভূমি ব্যবহার হচ্ছে, ইরানের জনগণ বা অবকাঠামো টার্গেট হচ্ছে, কিন্তু এই যুদ্ধে পরোক্ষভাবে কিন্তু রাশিয়া এবং চীনও আছে। অতএব আমি যে গতকালকে ভিডিওটা দিয়েছিলাম যে এই সিজফায়ার আসলে কার্যকর হবে না, এই সিজফায়ার আসলে কার্যকর হবে না, যে কোনো মুহূর্তে এটা ভেঙে যাবে। আর সর্বশেষ একটা কথা বলি, যে একটা কথা প্রচলন আছে যে আমেরিকা ইসরায়েলকে পোষে, বা আমেরিকায় ইসরায়েলকে আশকারা দেয়, বা আমেরিকা ইসরায়েলকে চালায়। এইটা কিন্তু সবাই বলে, আর আমি ঠিক উল্টা বলি। আমি বলি কি, আসলে আমেরিকার মালিকানা হচ্ছে ইসরায়েলের হাতে। আমেরিকার প্রত্যেকটা মানুষের সোল মানে অথরিটি হচ্ছে ইসরায়েলের। তা বোঝা যায় যে প্রেসিডেন্টের ওয়াইফ এই সিজফায়ার চলাকালীন এসে সংবাদ সম্মেলন করতেছে অ্যাপস্টিন নিয়ে। বিষয়টা বুঝতেছেন? ওই যে আমার একটা ভিডিও দিছি কিন্তু, ভাবির এন্ট্রি, দেখবেন যে এই যুদ্ধে এখন ট্রাম্প ভাবির এন্ট্রি। সব কিছু মিলায় আসলে এই যুদ্ধবিরতি এটা হচ্ছে শুধুমাত্র সামরিক প্রস্তুতি নেওয়ার জন্য, আরও বড় যুদ্ধ শুরু হওয়ার জন্য উভয় পক্ষে একটা সময় নেওয়া মাত্র। যে কোনো মুহূর্তে শুনবেন, হয়তো আজকে রাতে বা কালকে বা যে কোনো মুহূর্তে দেখবেন সিজফায়ার ভেঙে গেছে এবং আবার যুদ্ধ হবে, এবং এবারের যুদ্ধটা কিন্তু অনেক বড় যুদ্ধ হবে, এবং এটা নিশ্চিত থাকিয়েন এই যুদ্ধে আলটিমেটলি ইরানই জিতবে, এবং আমেরিকা তার নাম্বার 1 পজিশন ছাড়তে হবে চীনের কাছে।